শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাওন দত্ত। ভোটের জন্য দেশের জনগণ প্রস্তুত। 17 বছর পর দেশের ইতিহাসে সুন্দর নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বিকেলে লন্ডনের চ্যাথহাম হাউসে আয়োজিত সংলাপে অংশ নিয়ে একথা বলেন তিনি। সরকার ঘোষিত সময়ে নির্বাচন দিতে বদ্ধপরিকর জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এপ্রিলেই নির্বাচনের সঠিক সময়। তিনি আশা প্রকাশ করেন এ সময় সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা জানান, আগামী মাসে সকল রাজনৈতিক দলের উপস্থিতিতে জুলাই সনদ উপস্থাপন করা হবে। তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে সরকার দায়বদ্ধ। এছাড়া নারীদের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। July Charter, and we are waiting for July to come next month. This charter will be presented to the nation, July Charter, and we celebrate. On this basis, now we'll have the election. That's how the election procedure was done. So one is the reform agenda. Next is the trial of the people who are perpetrators of all the things that happen in Bangladesh. I don't have to elaborate. It's a huge thing. It's a terrible thing that happened to Bangladesh. People were killed point blank on the street every day. Your son, your daughter went out, never came back, just shot. 2 friends went out in the street. যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিনে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় দ্য কিংস ফাউন্ডেশনের 35 বছর পূর্তি উপলক্ষে রাজার পক্ষ থেকে আয়োজিত বিশেষ নৈশভোজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এমনটাই জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 12 জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে শান্তি, স্থায়িত্ব, সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য তার হাতে তুলে দেওয়া হবে দ্য কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এরপর 13 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক হবার কথা রয়েছে ডক্টর ইউনূসের। এর আগে মঙ্গলবার লন্ডনে পৌঁছে বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। তাছাড়া অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথেও বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচোয়ে। জাতীয় নির্বাচনের সময় ঘোষণা হলেও অচল অবস্থা কাটেনি রাজনৈতিক অঙ্গনে। সেই সংকটের মাঝে আশার আলো ছড়ালো লন্ডনে তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠকের খবর। রাজনীতি বিশ্লেষকদের পর্যবেক্ষণ, 2 নেতার বৈঠকে সমাধান আসতে পারে ভোটের সময় নিয়ে সৃষ্ট জটিলতার। এপ্রিল না ডিসেম্বর এমন অবস্থানের বিপরীতে ফেব্রুয়ারি আদর্শ সময় বলে মনে করেন তারা। তবে বৈঠক ফলপ্রসূ না হলে দেশে বড় সংকটেরও শঙ্কা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকদের। আরিফিন শাকিলের প্রতিবেদন। 4 দিনের সরকারি সফরে লন্ডনে ব্যস্ত সময় কাটাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস। তবে তার এই সফর যতটা না আলোচনায়, তার চাইতে বেশি গুরুত্ব তৈরি হয়েছে শুক্রবার লন্ডনে হতে যাওয়া তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের সাক্ষাৎ। বৈঠকটিকে রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট বলে মনে করে বিএনপি। এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি, যদি সবকিছু সঠিকভাবে চলে। মূলত খালেদা জিয়ার নির্দেশে সরকারের সাথে দূরত্ব কমাতে উদ্যোগ বিএনপির স্থায়ী কমিটির। সম্প্রতি উপদেষ্টা আদিলুর রহমানের সঙ্গে সাক্ষাতে রমজানের আগে ভোটের আয়োজন করতে সরকারকে পরামর্শ দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পাশাপাশি বিএনপিকে ডিসেম্বরে অনার অবস্থান ছেড়ে সরকারকে সহায়তার নির্দেশ দেন বলে জানা গেছে। খালেদা জিয়ার হস্তক্ষেপ আর লন্ডনে 2 নেতার বৈঠক নিয়ে আশাবাদী রাজনীতি বিশ্লেষকরাও। তারা মনে করেন এতে 2 পক্ষের সমঝোতায় আসার ক্ষেত্র প্রস্তুত হয়েছে। নির্বাচনের সম্ভাব্য সময়, গুরুত্বপূর্ণ সংস্কার ও জুলাই সনদ সহ আরও অনেক বিষয় সৃষ্ট দূরত্ব কমে আসতে পারে। দুপক্ষকে তাদের অনর অবস্থান থেকে চলে আসা এবং বাস্তবিক অর্থে যেটা যুক্তিযুক্ত সেটা মেনে নেওয়া, বাস্তবিক যুক্তিযুক্ত সময়োপযোগী এবং কোনটা কোন ভাবে গেলে দেশের জন্য মঙ্গল হবে এবং রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হবে এবং বাংলাদেশে একটা রাজনীতিতে নবদিগন্তের সূচনা হবে। আমার এটা একটা আইস ব্রেকিং মিটিং হতে যাচ্ছে। ওইখান থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হবে না, বাট একটা প্রাথমিক ধারণা তৈরি হবে, যে মানে একটা প্রাথমিক ধারণা প্রকাশিত হবে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হতে পারে। নির্বাচনটা আসলে কোন সরকারের অধীনে হবে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়গুলো আসলে আলোচনা হবে এবং আলোচনার মাধ্যমে রিজনেবল একটা সমঝোতায় 2 পক্ষের মধ্যে পৌঁছবে বলে আমি মনে করি। এটার ফলাফলটা ইতিবাচকই হবে বাংলাদেশের
রাজনীতির জন্য। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই সাক্ষাতে আলোচনা নেতিবাচক হলে সংস্কার ও নির্বাচনের উপর প্রভাব পড়বে, যা পরিস্থিতি আরও ঘোলাটে করতে পারে। এই সংলাপটা যদি ব্যর্থ হয় তাহলে এখান থেকে সম্ভাবনা আছে যে আসলে দেশ কোন দিকে যাবে, ডিরেকশনটা আমরা বুঝতে পারব। যে ইউনূস যদি আউটরাইট বলে দেয় যে ভাই এপ্রিলের আগে নির্বাচন আমি করব না, এরকম যদি সিদ্ধান্ত আমরা যদি এরকম একটা ইমপ্রেশন যদি এখান থেকে পাই, তো দেশে মানে সব দিক থেকেই ক্রাইসিসের মধ্যে পড়বো আমরা। আজকে যে সংকট টাইম ফ্রেম নিয়ে সময় নিয়ে হচ্ছে, সামনের দিকে আরো কিছু সময় নিয়ে ইস্যু নিয়ে আসতে পারে, বিষয় নিয়ে আসতে পারে। দরজাটা যদি খোলা থাকে আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান সম্ভব। তবে বৈঠক ফলপ্রসূ হলে তা দ্রুত জনসম্মুখে প্রকাশ না করার পরামর্শ বিশ্লেষকদের। কারণ হিসেবে বলছেন, এতে প্রশাসনিক গতি কমবে, গুরুত্ব হারাবে, সংস্কারের উদ্যোগ থেমে যেতে পারে শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের বিচার প্রক্রিয়া। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আলোচনার মধ্য দিয়ে নির্বাচনের যৌক্তিক সময় চূড়ান্ত হবে বলে আশা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক দেশের রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে রিজভী আহমেদ এসব কথা বলেন। তার মতে, এই বৈঠকের জন্য গোটা জাতি অপেক্ষা করছে। গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদ দ্বারা আক্রান্ত না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। বলেন, জনগণের সামনে বিএনপি ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছে, তবে তা আলোচনার মধ্য দিয়ে নির্ধারণ হবে বলে প্রত্যাশা করেন তিনি। পাশাপাশি জনস্বাস্থ্য হুমকির মুখে উল্লেখ করে ডেঙ্গু ও করোনা সুরক্ষার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা উল্লেখযোগ্য নয় বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। বাংলাদেশের গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত না হয়, কোনো আগ্রাসী রাক্ষসের মুখে পড়ে এটা যেন নিঃশেষ না হয়ে যায়, তার জন্য এই বৈঠকটি আমি মনে করি একটি ঐতিহাসিক বৈঠক হবে। ডিসেম্বরে কেন নির্বাচনটা উপযোগী সেটি আমরা বলেছি। তো সুতরাং আলাপ আলোচনা চলতে থাকবে, আলাপ আলোচনা চলবে এবং সব পক্ষই অত্যন্ত যৌক্তিক, একটা যৌক্তিক সময় নির্বাচনটি হবে। দেশজুড়ে এখনও ঈদের ছুটির আমেজ। পর্যটন স্পটগুলোতে মানুষের ঢল, সাগর থেকে পাহাড়, ঝর্ণা সবখানেই কোলাহল, আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা মানুষ। কক্সবাজার সমুদ্র সৈকত, ঈদের পঞ্চম দিনেও জমজমাট মানুষের ঢল। কলাতলি, লাবণী, সুগন্ধাসহ প্রতিটি পয়েন্টেই লোকে লোকারণ্য, উত্তাল সাগরের সাথে মাতামাতি। অনেকে আবার হিমছড়ি, ইনানিতেও ঘুরে বেড়াচ্ছেন। সমুদ্রে নামার সময় পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বাবার সাথে আসছি, তো এখানে প্রায় সময় আসা যায়, বিশেষ করে যখন স্কুল বন্ধ দেয়। টাকা পয়সা তো আসবে যাবে, কিন্তু এই যে এনজয়টা তো সব সময় আসবে না। রোদ, বৃষ্টি, মানে সব রকমের ওয়েদার পাইছি আমরা এখানে। একই চিত্র কুয়াকাটা সৈকতে। শুধু 0 পয়েন্টে নয়, গঙ্গামতি, ঝাউবাগান, শুটকিপল্লী, লেম্বুর বন সহ সবখানেই পর্যটকদের ভিড়। আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠছে সবাই। সিলেটের সাদা পাথরেও ঢল নেমেছে মানুষের। স্বচ্ছ জলধারায় মাতামাতি, সাথে নান্দনিক পরিবেশ। উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসুরা। জাফলং সহ অন্য স্পটগুলোতেও আছে ভিড়। খুবই অসাধারণ, যেটা কল্পনায় ছিল তার থেকে বেশি সুন্দর, খুবই ভালো লাগছে। প্রাকৃতিক দৃশ্য দেখলে মনটা প্রাণটা জুড়িয়ে যায়। মেঘ পাহাড়ের টানে পার্বত্যাঞ্চলে ছুটছে মানুষ, উপভোগ করছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য। ঘুরে বেড়াচ্ছেন নীলাচল, নীলগিরি, দেবতাখুম, সাজেক সহ দর্শনীয় স্পটগুলো। প্রকৃতিতে আসে, এটা তো সব মানুষেরই চাওয়া, সেসব অনেক ভালো লাগছে। পাহাড় তো আসলে সবাইকেই মুগ্ধ করে। আমি এই পর্যন্ত 4-5 বার আসছি। ঈদের ছুটি বলেন, পূজার ছুটি বলেন, উৎসব যখনই যে বন্ধ আমরা পাই তখনই আমরা এখানে চলে আসি। রিসলং ঝর্ণার পাশাপাশি আমরা গিয়েছি এখানে রৌচাং রিসোর্ট নামে একটা জায়গা আছে। ঈদের লম্বা ছুটি থাকায় চাঙ্গা ভাব পর্যটন ব্যবসাতেও। রাকিব সরকার, যমুনা নিউজ।
দর্শক, এই মুহূর্তে সিলেটের সাদা পাথরে রয়েছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। যাব তার কাছে। রিপন, সাদা পাথরে এই বিকেল বেলা পর্যটনের কি চিত্র দেখতে পাচ্ছেন সেটি একটু জানাবেন আমাদের। শাওন, আসলে এই এখন 6টা বাজে। এই যে পর্যটন কেন্দ্রটি রয়েছে সাদা পাথর, সেটি যেহেতু সীমান্ত এলাকায়, সে কারণে সময় বেঁধে দেওয়া থাকে 6টা পর্যন্তই। যদিও এই সময়গুলোতে, বিশেষ করে বড় ছুটিগুলোতে পর্যটকরা কখনোই 6টায় এই স্থানটি ত্যাগ করেন না, এবং এই কারণেই কিন্তু নানা হিমশিম খেতে হয় এখানে যারা রয়েছেন, বিশেষ করে ট্যুরিস্ট পুলিশ এবং বিজিবির সদস্য যারা রয়েছেন, তাদের কিন্তু খুবই কষ্ট হয় পর্যটকদের এই স্থান থেকে সঠিক সময়ের মধ্যে তুলতে। এখন 6টারও অনেক 10 মিনিট প্রায় পার হয়ে গেছে, কিন্তু পর্যটকদের কিন্তু তোলাই যাচ্ছে না এখান থেকে। তারা যারা পানিতে নেমেছেন, মূলত সব শেষ যারা এসেছেন, 5টার দিকেও যারা এসছেন, তারা এখনও আছেন। তারা এই জায়গাটি ছেড়ে যেতে চান না, কারণ আপনি বুঝতেই পারছেন এই সারাদিন বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে তারা এখানে এসছেন, এবং এখানকার যে মনোরম দৃশ্য, বিশেষ করে এই শীতল স্বচ্ছ পানি এবং পাহাড়, সব মিলিয়ে কিন্তু পর্যটকরা উপভোগ করেন এখানে এসে, এবং খুব বেশি সময় ধরে এখানে থাকতে চান। আর যারা আসলে শেষ পর্যন্ত শেষ দিকে এসছেন, তারা এখন রয়েছেন এবং তাদেরকেও এখন চলে যেতে হবে। শাওন। রিপন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেটের সাদা পাথর থেকে এবার একটু যেতে চাই কক্সবাজারে। সেখানে আছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, সৈকতের আজকের চিত্র সম্পর্কে জানাবেন আমাদের। পর্যটকদের সমাগম অনেক বেশি, আপনি জানাচ্ছিলেন আগের ঘন্টায়। এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? সন্ধ্যা গনিয়ে আসছে শাওন, কিন্তু পর্যটকের যে সংখ্যা সেটি এখনও পর্যন্ত আছে লক্ষাধিক পর্যটক বলতে পারি। কারণ হচ্ছে আমি যে পয়েন্টটা আছি, এখান থেকে আমার ডান পাশে হচ্ছে বিশাল যে সমুদ্র সৈকত, পুরো সৈকত জুড়ে যে লাখ লাখ মানুষ সেটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই লাখ লাখ মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা, সেটিতে সংকট রয়েছে। কারণ হচ্ছে এখানে যে সিসেফ লেফগার্ডের সদস্য আছেন, মাত্র তারা 27 জন ডিউটি করছেন, তাও তারা ক্রমান্বয়ে শিফটিংয়ে। আবার যারা এখানে ট্যুরিস্ট পুলিশ আছেন, ট্যুরিস্ট পুলিশের মধ্যেও সংকট রয়েছে, আর বিচ কর্মী যারা আছেন সেখানেও সংকট রয়েছে, সবখানে সংকট। এর পাশাপাশি সবচেয়ে বেশি সেটা হচ্ছে একটা মানুষ যদি হঠাৎ করে, কোনো পর্যটক যদি ডুবে যায় বা দূরে কোথাও চলে যায়, হঠাৎ করে তাকে নিয়ে আসার জন্য যে রেস্কিউ জিনিসপত্র দরকার আছে, সেগুলো কিন্তু কক্সবাজারে নেই। সেই কারণেই কিন্তু লাখ লাখ পর্যটক যেমন আসছে, এই লাখ লাখ পর্যটককে কিন্তু তাদের নিরাপত্তা দেওয়ার জন্য যেসব জিনিসপত্র দরকার, যেসব জনবল দরকার, সেই দিক দিয়ে কিন্তু একেবারে অপ্রতুল। শাওন। ধন্যবাদ আপনাকে। সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় মামলা করেছে কর্তৃপক্ষ, তবে এখনও গ্রেপ্তার হয়নি কেউ। অনির্দিষ্টকালের জন্য কাছারি বাড়িতে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। রবীন্দ্র কাছারি বাড়িতে শুনশান নীরবতা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ মূল ফটক। ফিরে যাচ্ছেন দর্শনার্থীরা। ফরিদপুর থেকে আসছে, বাইক চালিয়ে আসছে, আসার পর দেখতে পাচ্ছি বন্ধ। শুনলাম নাকি ভাঙচুর হচ্ছে। এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক যে আমরা এত দূর থেকে আসছি, আইসা এটা বন্ধ। অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে এই রবীন্দ্র কাছারি বাড়িটা দেখবো, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী একটা জায়গা। কিন্তু আসার কারণে এখানকার লোকাল যে জনগণ আছে, লোকাল জনগণের তাদের ভিতরে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে জায়গাটা বন্ধ করা হয়েছে। হামলা ভাঙচুরের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিরাজগঞ্জের জেলা প্রশাসন। এরই মধ্যে তদন্ত কাজ শুরু করেছেন তারা। পরিদর্শন করেছেন ঘটনাস্থল। 5 কার্যদিবসের মধ্যে জমা দেওয়া হবে প্রতিবেদন। আমাদের এখানকার কাছারি বাড়ির স্টাফদের সাথে কোনো একজন দর্শনার্থীর সাথে বাকবিতণ্ডা এবং মারধরের ঘটনা ঘটে, তারও ফলশ্রুতিতে খুব সম্ভবত এটা ঘটে থাকতে পারে। এবং সম্প্রতি এখন আমাদের কাস্টোডিয়ান সাহেব উনি মামলা করেছেন, এখন মামলা পরবর্তী ব্যবস্থা আমাদের থানা পুলিশ ওনারা ব্যবস্থা নেবেন। কাছারি বাড়ি ভাঙচুরের ঘটনায় 10 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 50 জনের বিরুদ্ধে মামলা করেছেন কাস্টোডিয়ান। পাল্টা মামলা করেছেন মারধরের শিকার দাবি করা স্থানীয় যুবক শাহ নেওয়াজ। কাস্টোডিয়ান সহ 9 কর্মচারীকে আসামি করেছেন তিনি। আমাদের কাছারি বাড়ির গেট ভেঙে চুরে ভিতরে ঢুকে অতর্কিত ভাঙচুর এবং হামলা চালায়।
আপনারা দেখেছেন যে আমাদের অডিটোরিয়ামের অফিস রুম, তারপরে আমাদের আসবাবপত্র, অফিসের ওয়াকি টকি সহ বিভিন্ন রকমের জিনিসপত্র ভাঙচুর করে এবং আমাদের কয়েকজন কর্মচারীকে মারাত্মকভাবে মারধর করে জখম করে। না ওরা বাদ দিয়েছে, আমাকে মারে, কি কারণে মারে আমি নিজেও জানি না। আমি খুব ওই দিন আমি খুব হতাশ হয়েছি যে এত মার আমি জীবনে খাইনি, আর আমি কারোর সাথে মারামারি করিনি। কাস্টডিয়ান নিজে বাদী হয়ে একটা মামলা দায়ের করছে। এই মামলা দায়ের পর পুলিশি অভিযান শুরু হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত আছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আমরা ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ঈদের পর দিন বাকবিতণ্ডার জেরে শাহনেওয়াজ নামে এক দর্শনার্থীকে মারধরের অভিযোগ ওঠে কাছারিবাড়ির কর্মচারীদের বিরুদ্ধে। প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন করেন স্থানীয়রা। কাছারিবাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। মারধর করা হয় কর্মচারীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। 15 জুন অর্থাৎ আগামী রবিবার থেকে টানা বৃষ্টির মাধ্যমে চলমান তাপদাহ কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে শনিবার দেশের বিভিন্ন এলাকায় থাকবে এই মৃদু তাপদাহ। বৃষ্টি হলেও সম্ভাবনা নেই গরম কমার, আর বৃষ্টি না হলেও তাপমাত্রা আরও 1 ডিগ্রি বাড়ার শঙ্কাও করছেন আবহাওয়াবিদরা। সকাল থেকেই সূর্য মামার মেজাজ প্রচণ্ড গরম, যার কারণে কোথাও নেই স্বস্তি। বেলা 11টার পর থেকেই এই রাগ যেন আরও বাড়তে থাকে, যার ফলে গাছের পাতাগুলোও সময় কাটাচ্ছে নিস্তেজভাবে। এক কথায় জ্যৈষ্ঠ মাসের কাঁঠাল পাকা গরম পুরো দেশ জুড়ে। একে তো টানা ছুটি, এর মাঝে তীব্র গরম, যার প্রভাব পড়েছে জনজীবনে। দুপুর পর্যন্ত রাজধানীর প্রায় সবগুলো সড়কই ছিল অনেকটাই ফাঁকা। ঈদের ছুটিতে যারা ঘুরতে বের হবার পরিকল্পনা করেছিলেন, শেষ মুহূর্তে তা পাল্টাতে হয়েছে। কোথাও তাপমাত্রা 36 ডিগ্রি, কোথাও আরো বেশি। এমন পরিস্থিতিতে সবথেকে দুর্ভোগে শ্রমজীবী মানুষ। কি করবো, পেটে জ্বালা সবচেয়ে বড় জ্বালা। না প্যান্ডেল মারলে খাওয়ান দিব, আল্লাহ তো ঘরে বয়ে দিব না। খাটতে কইছে, খাটবার লিগা চেষ্টা কর, আমি আছি। বেশি গুণ পেট্রোল মারা যায় না, শরীর দেওয়া ঘাম পড়তে আছে, এত শরীর দুর্বল হয়ে যায়। এই গরমের মাঝেও যারা বের হয়েছিলেন তাদের কেউ কেউ শান্তি খুঁজছিলেন গাছের ছায়ায়, কেউ বা শরীর ঠান্ডা রাখার চেষ্টা চালাচ্ছিলেন লেকের পানিতে ডুব দিয়ে। গরমে বাসায় টিকতে পারি না, তাই যে উদ্যান আসলাম গোসল করার জন্য। এখন কিছুক্ষণ ডুবাইলাম, দেখলাম যে কিছুটা ভালো লাগতেছে, স্বস্তির পাইতেছি। আবার 10 মিনিট পরে আবার শরীর গামায় যাবে। প্রচুর গরম, তো এই গরমে আমরা বারবার পানি থেকে উঠি, আবার পানিতে নামি, কারণ পানির নিচে যতক্ষণ থাকি ততক্ষণই ঠান্ডা লাগে, পানির উপরে যখন উঠি আবার গরম লাগে। আবহাওয়া অফিস বলছে মৌসুমি বায়ুর আচরণের কারণেই আবহাওয়ার এই পরিস্থিতি। শনিবার পর্যন্ত একই পরিস্থিতি থাকবে। শনিবার অত রবিবার থেকে দেশের মেজর পার্টি বৃষ্টি হবে, সে সময় তাপমাত্রা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে। আগামীকাল পরশু মৃদু হিটওয়েভ থাকবে, যেহেতু এখনও বৃষ্টি হতে পারে, আপনার হয়তো দিনে একবার বা দুইবার, তবে এই বৃষ্টিতে আপনার এই মৃদু হিটওয়েভ কমবে না, এটা কন্টিনিউ করবে। বুধবার রাত থেকে খুলনা, ঢাকা ও বরিশাল অঞ্চলে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কমার কোনো আশা নেই বলে জানানো হয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দেশে আবারও দেখা দিয়েছে করোনা সংক্রমণ। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, তবে এখনও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ব্রিফিংয়ে বলা হয়, এখনও পার্শ্ববর্তী দেশের তুলনায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম। দেশে আক্রান্তদের মধ্যে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট XBB শনাক্ত হয়েছে। ডিএনসিসি কোভিড হাসপাতালে মোট 7 জন রোগী চিকিৎসাধীন আছে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় 10 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ভারতসহ আশেপাশের কয়েকটি দেশে কোভিডের সাব ভ্যারিয়েন্ট ওমিক্রন XBB আতঙ্ক ছড়াচ্ছে। এরই মধ্যে দেশের হাসপাতালগুলোতে কোভিড মোকাবেলার প্রস্তুতি শুরু হয়েছে। বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। দুপুরে এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর। সেখানে তিনি কোভিড সংক্রমণ প্রতিরোধ ও প্রতিকারে রোগীদের করণীয় নিয়ে কথা বলেন। কোভিড টেস্টের জন্য যথেষ্ট পরিমাণ কিট ও সরঞ্জাম সংগ্রহ আছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশে বর্তমানে জানুয়ারি থেকে মে পর্যন্ত 158 জন কোভিড আক্রান্ত, আর জুন মাসে শনাক্ত হয়েছে 54 জন রোগী। অন্যান্য যে আশেপাশের দেশ আছে সে তুলনায় কম, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি জানি না কাদের মধ্যে কি।
জনগণের সচেতনতা বাড়লে বা জনগণ যদি সর্দি কাশি কোনো রোগ মনে করে তাহলে আমাদের প্রচারের জন্য তাহলে তো পরীক্ষার হার বেড়ে যাবে, তখন আমরা প্রকৃতপক্ষে জানতে পারব এর সংখ্যা কেমন। মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালে মোট 7 জন রোগী চিকিৎসাধীন আছেন। ভবিষ্যতে জানি ছড়িয়ে না পড়ে সেজন্য সতর্কতার পাশাপাশি মোকাবেলার প্রস্তুতির কথা জানান হাসপাতালের পরিচালক। আমরা যেহেতু জিনোম সিকোয়েন্স এখনো করিনি, নতুন এসেছে, আমরা শিওরলি বলতে পারবো না এটা আসলে কোন ভেরিয়েন্ট। তবে আমার মনে হয় পাবলিককে এখনও আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি। এখন পর্যন্ত আমাদের মনে হচ্ছে যে এই ভেরিয়েন্টটা হয়তো অতটা লিথাল বা ফেটাল না, কিন্তু ভবিষ্যতে যে হবে না উই ক্যানট টেল দ্যাট, কারণ আপনারা জানেন যে কোনো ভাইরাসই কিন্তু তাদের জিনোম চেঞ্জ করতে পারে, এরা কন্টিনিউয়াসলি দে চেঞ্জেস দেয়ার ভেরিয়েন্ট। আতঙ্কিত না হয়ে করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহার সহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। করোনার পর্যায়ে কিন্তু অত ভয়াবহ নয়, কিন্তু আমাদের দায়িত্ব সবাইকে সচেতন করা। যেখানে সমাবেশ বেশি হবে, গ্যাদারিং কারোর জন্য ভালো না। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। 2 সন্তান আর স্ত্রীকে নিয়ে ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন শাহানুর রহমান, কিন্তু উৎসবের আনন্দ বিষাদ আর হাহাকারের রূপ নেয়। সমুদ্রে ডুবতে যাওয়া পুত্র সিফাতকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় শাহানুরের। অশীতিপর বৃদ্ধ বাবা এখনো জানেন না পুত্র ও নাতি বিয়োগের কথা। রাজশাহীর মহিষবাথান এলাকায় তাদের বাড়ি এখন শোকস্তব্ধ। সবে কলেজের গণ্ডি পেরোনো সিফাত কক্সবাজারের কলাতলী সৈকতে নেমেছিলেন সাগরের জলে ভিজতে। হঠাৎ আসা এক ঢেউয়ে তাল হারিয়ে তলিয়ে যান তিনি। সঙ্গে ছিলেন বাবা শাহানুর। কাল বিলম্ব না করে তিনিও ঝাঁপ দেন ছেলেকে বাঁচাতে, কিন্তু শেষ পর্যন্ত দুজনের কেউই আর বেঁচে ফিরতে পারেননি। রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় শাহানুরদের বাড়ি এখন শোকস্তব্ধ। অশীতিপর বৃদ্ধ বাবাকে এখনো জানানো হয়নি তার ছেলে আর নাতির মৃত্যু সংবাদ। এখন পর্যন্ত আমরা কেউই বলি না, শুধু বলতেছি যে হসপিটালে আছে, 72 লজ্জাকটে আছে, জ্ঞান ফেললে বাকিটা বলা যাবে। 4 জুন রাজশাহী থেকে ঢাকায় ঈদ করতে যান শাহানুর। চাকরির সূত্রে সেখানে তার স্ত্রী বাস করেন। ঢাকা থেকেই 2 সন্তান সহ এই দম্পতি কক্সবাজার যান ছুটি কাটাতে। রাজশাহী থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্য করে সেদিন রাত্রে যখন উপরে আসি, কাকু আমাকে ডাকে দিয়ে বলে, বাবা তোর দাদাকে তো আমি কিছু বলে যাচ্ছি না, শুধু বলে যাচ্ছি যে ঢাকা যাচ্ছি, তো দেখে শুনে রাখিস, ভালো থাকিস তোরা। সিফাত সাঁতার জানতেন না। শাহানুর সাঁতার জানলেও বেশ কিছুদিন ধরে ভুগছিলেন হৃদরোগে। আমার ভাইটা খুব অসুস্থ থাকতো, হার্টের সমস্যা ছিল, খোঁজ খবর নিতাম। এটাই নিহতই পিতা পুত্রের মরদেহ বুধবার নাগাদ রাজশাহীতে আসবে বলে জানান পরিবারের সদস্যরা। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। অবৈধ ড্রেজার জব্দের পাশাপাশি মালিকদের আইনের আওতায় আনা হবে জানিয়েছেন সড়ক ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দুপুরে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও নদীর গতিপথ পরিবর্তনের ফলে ভাঙন দেখা দেয়। ড্রেজার চালানোর ফলে পদ্মা নদীর আশপাশের এলাকায় এই ভাঙন দেখা দিয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুতই টেকসই বেড়িবাঁধ নির্মাণের কথা জানানো হয়। ড্রেজারগুলোকে দখল করে নিতে হবে, ইম্পাউন্ড করতে হবে, এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে। এবং এইটা যদি বন্ধ না করা যায় তাহলে আমরা এখানে ইন্টারভেনশন করে এই সমস্যার সমাধান হবে। বাঁধ স্যান্ড ব্যাগ দিয়ে এটা প্রোটেক্ট করছে, প্রায় একটা পানি উন্নয়ন বোর্ডের লোকজন কাজ করছে, এবং আমরা বলি যে এটা যদি পার্মানেন্ট সলিউশন যেন হয়, মানে বারে বারে যেন না ভাঙে। পাবনার ঈশ্বরদীতে কাভার্ড ভ্যান চাপায় মা মেয়ে সহ 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছে 1 জন। সকালে উপজেলায় মুন্নার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, স্ত্রী ও কন্যাকে নিয়ে শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে নাটোরের বাড়িতে ফিরছিলেন মফিজুল ইসলাম। পথে সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে লিচু কেনার সময় পেছন থেকে চাপা দেয় কাভার্ড ভ্যান। এতে ঘটনাস্থলে সুবর্ণা খাতুন, শিশুকন্যা পূর্ণতা, লিচু বিক্রেতা আনিসুর রহমান নিহত হয়। আহত হন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলাম। গাড়ি নিয়ে সটকে পড়েন ঘাতক চালক ও হেলপার। যমুনা গ্রুপ ও বিজিএমই এর পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিন ও এবিবিএফ সভাপতি আব্দুল খান রতনের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবারে সিডনিতে এই সাক্ষাৎকারটির আয়োজন করা হয়। এ সময় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক, রপ্তানি সম্ভাবনা এবং প্রযুক্তিগত সহযোগিতার ইস্যু গুরুত্ব পায়। জানানো হয়, আগামী অক্টোবরে 2 দিনের অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো অনুষ্ঠিত হবে।
এছাড়াও ইপিবিএফ সভাপতি বলেন, এক্সপোতে প্রায় 4000 দর্শনার্থী অংশগ্রহণ করবে। 100টিরও বেশি প্রদর্শনী স্টল থাকবে। অংশগ্রহণ করবে উভয় দেশের 30টিরও বেশি চেম্বার অব কমার্স ও ব্যবসায়িক সংগঠন। যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিন বলেন, এর মাধ্যমে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এছাড়াও যমুনা গ্রুপের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে ফিরেছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কোরীয় ব্যান্ড বিটিএস এর 2 সদস্য জাংকুক ও জিমিন। মিলিটারি ইউনিফর্মে তারকাদের দেখতে দক্ষিণ কোরিয়ার ইয়নচেয়ন সামরিক ঘাঁটির সামনে ভিড় করে ভক্তরা। দীর্ঘ বিরতি শেষে আবারও নতুন চমক নিয়ে ফিরবে ব্যান্ড দলটি, প্রত্যাশা ভক্তদের। নাচ গানে মঞ্চ মাতিয়ে বিশ্বজুড়ে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছে কোরিয়ান ব্যান্ড বিটিএস। দেশপ্রেমেও অনন্য কে-পপ তারকারা এবার সামরিক প্রশিক্ষণের মধ্য দিয়ে দেশের জন্য লড়াইয়েও প্রস্তুত তারা। দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিয়ে দীর্ঘ 1.5 বছর পর ফিরল বিটিএস এর 2 সদস্য জাংকুক ও জিমিন। তাদের আগেই প্রশিক্ষণ শেষ করেছে দলের সদস্য জিন, জেহোপ, RM ও ভি। ভাবতেও পারবেন না এ প্রশিক্ষণে কিসের মধ্য দিয়ে যেতে হয় সেনাদের। আপনাদের প্রতি অনুরোধ, কখনো কোনো সেনা সদস্যের পাশ দিয়ে গেলে তাকে ছোট্ট করে একটি ধন্যবাদ দিবেন। এটা তাদের জন্য খুবই সম্মানের। আমাদের এই দীর্ঘ কঠিন প্রশিক্ষণের সময়টা সহজ করার জন্য পাশে থাকা বন্ধু ও সহকর্মী সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আমাদের এই যাত্রা সহজ করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। মিলিটারি ইউনিফর্মে প্রিয় তারকাদের এক ঝলক দেখতে দক্ষিণ কোরিয়ার ইয়নচেয়ন সামরিক ঘাঁটির সামনে ভিড় করে ভক্তরা। অন্যান্য দেশ থেকেও ভক্তরা সামিল হয় সেখানে। আমরা জিমিন ও জাংকুককে দেখতে ব্রাজিল থেকে এসেছি। তাদের সফলতায় আমরা খুবই আনন্দিত ও গর্বিত। সফলতার সাথে প্রশিক্ষণ শেষে তাদের এই প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে ব্যান্ডের অন্যান্য সদস্যরা। ইনস্টাগ্রাম স্টোরিতে ওয়েলকাম ব্যাক অভ্যর্থনা জানায় বন্ধু ও সহকর্মী জেহোপ। 2022 সালে ইয়েট কাম টু বুসান শিরোনামে কনসার্টে শেষবার মঞ্চমাতায় কে-পপ ব্যান্ড বিটিএস। দীর্ঘ বিরতি শেষে আবারও নতুন চমক নিয়ে আসবে জনপ্রিয় সঙ্গীত দল, প্রত্যাশা ভক্তদের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এই ছিল সব খবরে। ধন্যবাদ সাথে থাকার জন্য।